আমার কাছে কোনো টাকা নেই ভোটে লড়ার জন্য। এটা আমার হুগলি জেলার রুরালের 2 মন্ত্রী জানতেন, সেই সাংসদও জানতেন, হয়তো দিদিকে বা উপনেতৃত্বকে তারা বলেছে, তাই টাকার জন্য হয়তো আমি, কারণ ইলেকশনে লড়তে গেলে তো টাকা লাগে, আমার কাছে সেগুলো ছিল না। অপূর্বা পোদ্দারের বাইকটা আমি দেখেছি, এটা অত্যন্ত হাস্যকর লেগেছে আমার, কারণ আমি গৌরীপুর সোশ্যাল সবুজ সংঘের সেক্রেটারি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন 5 লক্ষ টাকা করে ক্লাবকে দেওয়ার জন্য ঘোষণা করেন অনুদান, তো সেই তালিকাতে আমার নামও ছিল, যেখানে অপূর্বা পোদ্দার মাধ্যমেই আমরা ওই সই শপথগুলো করিয়ে জমা দিয়েছিলাম। তো অপূর্বা পোদ্দার আমাকে ফোন করেছিলেন যে তোমার চেকটা ইস্যু হয়ে গেছে, তুমি তাহলে চেকটা তুলে নিয়ে যাও। চেক আমি তুলে নিয়ে আসার পর তেনার সেক্রেটারি গোঘাট ভিডিও নম্বর 2 নম্বর ভিডিও অফিসে বসে তেনার সেক্রেটারি আমাকে বলেন যে কিছু টাকা দিতে হবে। তো আমি গেলে কথা বলার পর ওনাকে 50,000 টাকা আমাকে ওই ক্লাব থেকে তুলে নিয়ে, যার জন্য আমি আজও চোর সেজে বসে রয়েছি। তারপরে উনি এই কথা বলেন কি করে যে উনি টাকা পয়সা নেই বলে আজকে টিকিট পাননি। আর তার চেয়েও বড় কথা, যিনি আজকে টিকিট পেয়েছেন, আমরা প্রথম দিন থেকে একসাথে দল করে এসেছি, আমরা জানি প্রত্যন্ত গ্রাম থেকে নিডি ফ্যামিলির একজন মহিলা যিনি আজকে টিকিট পেয়েছেন। আমার মনে হয় কোনো টাকা পয়সা দিয়ে টিকিট মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে বিক্রি হয়নি। এটা সম্পূর্ণভাবে মিথ্যা এবং ওনার সাজানো ঘটনা। আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার বলছেন আমার কাছে টাকা নেই, সেই জন্য দল আমাকে প্রার্থী করেননি, এবং আমাদের হুগলির 2 মন্ত্রী এবং সাংসদরা জানত, সেই জন্য দিদিকে বলেছে, সেই জন্য দিদি আমাকে টিকিট দেয়নি। উনি এইসব মিথ্যে কথাবার্তা বলছেন। দিদি যোগ্য যাকে মনে করেছেন তাকে টিকিট দিয়েছেন। মিতালি দত্ত অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, দরিদ্র নিম্নবর্তী পরিবারের মেয়ে, ICDS চাকরি করে, তাই কী করে টিকিট দিল? তার কারণ অপরূপা পোদ্দার এত দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছিল। ওনার MP ল্যান্ডে যে টাকা পেতেন 10 বছরে 50 কোটি টাকা, তার 70% টাকা লাইটে খরচ করেছে, এবং একটা লাইট পিছু 30% টাকা নিয়েছেন। সেই লাইটগুলো 2 মাসের পর জ্বলেনি। খানাকুল হসপিটালে 15 লক্ষ টাকা দিয়েছিল পাঁচিলের নির্মাণের জন্য, সেই টাকার 20% চেয়েছিল, সেই টাকা দিতে পারেনি বলে সেই টাকা তিনি ডিএমকে চিঠি করে ফিরত নিয়েছে, তার জ্বলন্ত উদাহরণ। এবং রাজারাম মোহন রায় মহাবিদ্যালয় CEO ডি গ্রুপের নিয়োগ করা হয়েছিল, সেই নিয়োগের সময় আমার ওয়াইফও ইন্টারভিউ পাস করেছিলেন। আমি বলেছিলাম একটু দেখে নিতে, উনি চিন্ময়ের সঙ্গে কথা বলতে বলেছিলেন, যেহেতু উনি ওই কলেজের প্রেসিডেন্ট, তার জন্য 15 লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন। উনি দুর্নীতির সঙ্গে যুক্ত, মানুষ ওনাকে টাকা নিতে দেখেছিল, খানাকুলে বসে নারদার টাকা নিচ্ছেন টিভিতে। আজকে ওনার মুখে এইসব কথা মানায়নি, এখন তিনি টিকিট পায়নি, দল টিকিট দেয়নি, সেই জন্য মন্ত্রী এবং সাংসদদের নামে বদনাম করার চেষ্টা করেছে। আগামী দিন এই দলে থাকবে না, হয়তো অন্য কোনো দলে যাবে, সেই জন্য দলের বদনাম করছে। সেই জন্য 21-এর নির্বাচনে উনি বলেছিলেন যে শুধু সময়ের অপেক্ষা, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবে, অতএব ভোটে বেশি বাড়াবাড়ি কেউ করবেন না। উনি যেটা বলছেন এটা কিন্তু সঠিক নয়। তাহলে এর আগে উনি তো 2বার সংসদ হয়েছেন, তাহলে উনি তো, আমি যেটুকু জানি, দলীয়ভাবেই ওনাকে টিকিট দিয়েছে। হ্যাঁ, কিন্তু যে দাবিটা করছেন এটা সঠিক নয়। উনি ওটা নিজের দোষ, নিজের অপকর্ম, মানে এই যে দলে থেকে যে সমস্ত দুর্নীতিতে জড়িয়েছেন না উনি, সেইগুলোকে ঢাকা দেওয়ার জন্য উনি অপরের নামে দোষটাকে চাপিয়ে দিতে চাইছেন। আরামবাগের নেতা স্বপন কুমার নন্দী মহাশয় 2014 সালে লোকসভা ভোটের সময় আমাকে বলেন, প্রিয় প্রার্থী অপরূপা পোদ্দার, তাহলে ওনাকে রাখতে হবে, থাকার জায়গা, ঘর দিতে হবে। আরামবাগে ঘর ভাড়া শহরে করলে অনেক খরচার ব্যাপারটা আছে, তোমার ফার্মে কিছু 2-1টা ঘর দিতে পারবে? আমি তখন বললাম, হ্যাঁ, আমার যেসব ঘরে লেবার বা কর্মচারীরা থাকে সেরকম একটা ঘর ফাঁকা করে দিই, 1টা বা 2টো ঘর। ওনার সিকিউরিটি, ওনার স্বামী, উনি ওনার ছেলেপুলে নিয়ে বা লোকজন নিয়ে থাকতো, এবং একদিন নয় 6 বছর ছিলেন। ওনার সাথে সম্পর্কটা এমনই আমার হয়েছিল, বাবা মেয়ে, জামাই মেয়ের মতন, বাবা মতন, এত গভীর সম্পর্ক হয়েছিলেন। সেইভাবেই উনি থাকতেন। তারপরেতে ওনার এখানে কাজ করার জন্য যে সমস্ত দেখলাম, প্রথম 5 বছর, দ্বিতীয় 5 বছরও সঠিক পথে পরিচালনা হচ্ছিলেন না বা কাজ করছিলেন না। ওনার খাওয়া দাওয়া, থাকা, সমস্ত খরচা আমি দিতাম। আমার এখানে রাঁধুনি থাকতো, রান্না করে দিত, খাওয়া দাওয়া, থাকা। এবং আমি শুধু একা নই, আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে যেসব পার্টির কর্মীরা আছে, হ্যাঁ, ওনাকে খুব শ্রদ্ধা করতেন, সম্মান দিতেন, ভালোবাসতেন, এবং সবাই তো হেল্প করি, ওনাকে করতাম, উনি সেইভাবেই করতেন। তবে উনি এখানে যে সমস্ত কাজগুলো করেছেন, সেই কাজগুলোর মধ্যে উনি একটা বিশাল দুর্নীতিতে জড়িত আছেন। উনি যদি বলেন যে না,
আমি অনেক প্রমাণ দিয়ে দেবো কিরম দুর্নীতিতে আছে। যে বাজে কথা বললাম, উনি আমার কাছ থেকে ধার নিয়ে গেছেন টাকা, ওনার জায়গা কেনার জন্য ধার নিয়েছেন, ওনার ঘর করার জন্য এনগেজি ইট ভাটায় ধারে ইট করে দিয়েছিল, সেই টাকা পেমেন্ট দেয়নি, আমাকে দিতে হচ্ছে। লজ্জার কথা জানেন, টাকার অভাবে আমার স্ত্রীকে ডাক্তার দেখাতে পারেনি, লজ্জার কথা। ওনার বাবার নামে করেছেন জায়গাটা, ভালো করেছে। তারপরে তো ইটের পয়সা দেয়নি, নগদ ধার দিয়েছিল কিছু। তারপরে এই যে নারদায় ওনাকে ডেকেছিলেন না, উনি নারদার সময় এখানে আমার কাছে তো কিছু ধার নিয়েছিলেন, আরো কিছু কর্মীদের কাছে ধার নিয়েছিলেন, কারো পয়সা দেয়নি, কেউ ভয়ে মুখ আর খোলেনি। তা ভয়টা কিসে? আমার পরিশ্রম করা পয়সা ওনাকে দিয়েছি, উনি যদি আমার কাছ থেকে ধার নিজে শোধ না করে আর অন্য এমপি মন্ত্রীদের নামে দুর্নামটা দিয়ে নিজে ক্লিয়ার হয়ে যায়, এ কি গঙ্গার জল নাকি যে ডুবলি পরিষ্কার হয়ে যাবে? এখন গঙ্গার জলেও আবর্জনা যার মাঝে ডুবলে পরিষ্কার হবে না। ওই মন্ত্রী আর এমপির নামে দুর্নামটা দিয়ে নিজে ক্লিয়ার হয়ে যাব, এটা হবে না। আরামবাগের সমস্ত কর্মীরা জানে আমার এই কথা বলার পরে কেউ গালাগালি করবে, আবার কেউ বলবে ভালোই করেছে, গুণদা বলেছে। আমি কিন্তু দল বিরোধী কথা বলতে চাই না, কারো বিরুদ্ধে বলতে চাই না। আমি প্রচুর মনে দুঃখ কষ্ট, বহু কর্মীর মনের কথা, আমারও মনের কথা পরিশ্রম করে আমি একটা চুল কাটতুম, পাড়া পাড়ায় ফেরি করতুম। আমাকে এই যে সিপিএম পার্টি কেটেছিল 1989 সালে, হ্যাঁ, তা আমি তারপরে বিকে রায়ের ওখানে লেবারে কাজ করে এসে আমার স্ত্রী আমি এই ব্যবসাটা শুরু করেছিলাম 1993 সাল থেকে। এত পরিশ্রম করার পয়সা যদি উনি ধার নিজে না দেয়, ছেলের মাথায় হাত দিয়ে, এ দুঃখের কথা আর আপনাদের কার কাছে কি বলবো। ওনার ছেলের বয়স তখন ছিল 2-3 বছর, আজকে হয়েছে ছেলের বয়স 10-12 বছর মনে হয়। দুর্গাপুজো শুরু হলো, আমাকে বললে সব করে দিতে হবে উদ্ধার। আমি বললাম ম্যাডাম চাঁদা তুলে পুজো করবেন না, আমাদের মুখ্যমন্ত্রী তো টাকা দিচ্ছে ক্লাবকে, কেন চাঁদা তুলবেন? উনি কাপড় চাদর কম্বল নগদ টাকা আদায় করে পুজো করতেন, আমার কাছ থেকেও কিছু ধার নিয়েছে পুজোর জন্য, সে টাকা তো দিলই নি। আমি কি বললাম জানেন, ম্যাডাম টাকা যে তুলছেন, চাদর আর কাপড় দিচ্ছেন, এই আশীর্বাদ যারা দিচ্ছে তারা পাবে। আর আজকে বাস্তবে তাই হলো, তারাই আশীর্বাদ পাচ্ছে, উনি কিন্তু আশীর্বাদ পেলেন না, পাবেন না। কেন? আমিও যদি অন্যায় করি, আমিও যদি 2 নম্বরই করি, ওপরওয়ালা আমাকেও ক্ষমা করে দেবে। আর ওনার কাছে অনুরোধ করজোড়ে, কারণ আমি দুর্নাম না দিয়ে আপনি যেখানে ধার করেছেন আমার কাছে বা আরো বিভিন্ন অঞ্চলে, সেই কর্মীদের টাকাগুলো দিন, ধার করা টাকাগুলো। যেটা রাজনীতি ক্ষেত্রে দিয়েছে সেটা নয়, ব্যক্তিগতভাবে যে ধার করেছেন আপনি সেই টাকাগুলো দিন ম্যাডাম। কেননা আপনার কাছে যে চিন্ময় পিয়ে থাকতো, সে কটা মদের দোকান, কটা কি দোকান করেছে, পেট্রোল পাম্প, গ্যাসের দোকান কি করেছে দেখুন।